রোশনের আমার ঝাঁঝালো স্বর শুনতেই চারুর মা থ মেরে গেলেন। তার মাথা কাজ করছে না। বিয়ে ভেঙে গেল মেয়ের। ওপর থেকে তার এত সুন্দর মেয়েকে নোংরা কথা বলছে মহিলা। শান্ত স্বভাবের চারুর মা ক্ষিপ্ত স্বরে বললেন, বিয়ে ভেঙে দিচ্ছেন মানে? আর আমার মেয়েকে কোন সাহসে নোংরা বলছেন শুনি? দেখুন আপা, আমি ভালো মানুষ তাই কিছু বলছি না, কিন্তু আর একটা শব্দ বললে বাসায় এসে আপনার চুল ছিঁড়ে ফেলবো। চুল চিপেন তাই না? চোরের মায়ের দেখছি বড় গলা। আপনার মেয়েকে এখনো বাসে ফিরেছে? কাল তো গায়ে হলুদ। কোথায় সে? অফিসে। অফিসে? হ্যাঁ, অফিসেই তো বটে। বসের সাথে সময় কাটাচ্ছে। ভালো মানুষ, তাই নোংরা কথা মুখে আসে না আমার। তবে বলতে বাধ্য হচ্ছি, আপনাদের লজ্জা শরম নেই, তাই দেহ বিক্রির টাকা খেতে পারেন। শুনে রাখুন, আমাদের ভদ্র পরিবার এসব নোংরা মেয়েদের মুখে থুতু দেই আমরা, বুঝলেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? এসব নোংরা কথা কিসের ভিত্তিতে বলছেন? প্রমাণ লাগবে? যদি দিতে পারি, কি করবেন? নিজের হাতে মেয়ের গলা টিপে মারবো, আর যদি প্রমাণ না থাকে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বলেই ফোন কেটে দিলেন চারুর মা। তার মাথায় আগুন ধরে গেছে। চারুকে সাথে সাথেই ফোন করলেন তিনি, কিন্তু সে ফোন তুলল না। এর মধ্যেই তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। মেসেজ খুলতেই ধপ করে বসে পড়লেন। মাথা ঘুরছে। বুকের ওপর কেউ যেন একটা ভারী পাথর রেখে দিয়েছে। দম বন্ধ হয়ে যাচ্ছে চারুর। নিজের মেয়ের এমন ছবি দেখবেন, এ তো একটা দুঃস্বপ্ন। চারুর মা পাথর মুখে দাঁড়িয়ে আছেন। চারু নির্বাক, কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যেই কঠিন স্বর কানে এলো, তুই বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। এই বাড়িতে থাকলে আমি তোকে খুন করে ফেলবো। মা, তুমি যা ভাবছো তা কিচ্ছু সত্য নয়। এইসব মিথ্যা মা। রুশান ঠকিয়েছে আমায়। কাউকে শাস্তি দিতে হলে রুশানকে দেওয়া উচিত। আর ওরা কি বিয়ে ভাঙবে? বিয়ে তো আমি ভেঙেছি। আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। তুমি তো মা, একটু আমার কথা শোনো মা। আমি কিছু করিনি মা, আমার কোনো ভুল নেই। চারু তাকে ছুতে গেলেই চারুর মা আবার হিংস্র হয়ে গেলেন। ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন চারুকে। চারু তাল সামলাতে পারল না, পায়ের নিয়ন্ত্রণ হারালো। তাকে সাথে সাথে সামলে নিল শ্রাবণ। এতটা সময় সে নির্বাক শ্রোতার মতন সবটা দেখেছে। খুব কষ্টে নিজেকে আটকে রেখেছে। মা মেয়ের মধ্যে সে প্রবেশ করতে চায়নি, কিন্তু এখন পরিস্থিতি অনিয়ন্ত্রিত। চারু নিজেকে সামলালো। সে এবার কাতর স্বরে অনুনয় করল, আমি কোথায় যাব মা? আমার কি যাওয়ার জায়গা আছে? কেন? যে নাগর বাঁধিয়েছো তার কাছে যাও। শুনতে খারাপ লাগছে? লাগার তো কথা। তোমার নষ্টামি করতে খারাপ লাগেনি, তাহলে শুনতেও খারাপ লাগার কথা না? দাঁড়িয়ে আছো তো, তার সাথে যাও। স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই মা। তাই নাকি? ও হ্যাঁ, এনারা ভোগ করতে পারে, সম্মান দিতে পারে না। দোষ আমার। আমি ভেবেছি আমার মেয়ে বড় কোম্পানিতে চাকরি করে, পরিশ্রম করে, কিন্তু আমার মেয়ে যে... ছি ছি, তুমি এক্ষুনি বেরিয়ে যাবে, নয়তো আমি গলায় দড়ি দেব। মা, ভেবো না আমি ভয় দেখাচ্ছি। স্পষ্ট স্বর চারুর মার। গলা কাঁপছে না, শুধু একটু পর পর হাঁপাচ্ছেন, তরতর করে ঘামছেন। চারু অসহায় দৃষ্টিতে দেখছে মায়ের দিকে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। মৃত্যুর যন্ত্রণাও কি এমন? আমি যদি মিস মেহনাজকে বিয়ে করি, আপনার রাগ কমে যাবে? এত সময় পর মুখ খুলল শ্রাবণ। চারুর মা চোখ তুলে চাইলেন। তার চোখ মুখ লাল হয়ে আছে, উদ্ভ্রান্ত দৃষ্টি। চারু বিমূঢ় চোখে চাইল শ্রাবণের দিকে। মস্তিষ্ক কাজ করছে না। শ্রাবণ স্বাভাবিক গলায় বলল, আমি এই মুহূর্তে মিস মেহনাজকে বিয়ে করলে আপনি শান্তি পাবেন? আমার কোনো সমস্যা নেই মিস মেহনাজকে বিয়ে করতে। এমনটা ভাবেন না যে আমি দোষ ঢাকতে এমনটা করেছি। একদম না। আমার এবং মিস মেহনাজের মাঝে বস এবং সেক্রেটারির সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নেই। তবে যা হয়েছে সেটা আমার জন্য হয়েছে, তাই এটার দায়ভার আমার। যদি মিস মেহনাজকে বিয়ে করলে তিনি কলঙ্কমুক্ত হন, আই উড হ্যাপিলি ম্যারি হার। চারুর মা কিছুক্ষণ মৌন রইলেন। থমথমে হয়ে গেল ঘরের অবস্থা। সবার মধ্যে কৌতূহল, মুখ চাওয়াচাই করছে তারা। মৌনতা ভেঙে চারুর মা এতটুকু শুধু বললেন। এত রাতে কাজই কোথায় বাবা? চারু কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই শ্রাবণ কাকে ফোন করলো, বলল, এখন একটি কাজ নিয়ে আমার পাঠানোর অ্যাড্রেসে আসো। ওপাশের মানুষটা ঠিক কি বলল শোনা গেল না, শুধু শ্রাবণের কঠিন স্বর কানে এলো। আমি বিয়ে করব। আমি তোমাকে 30 মিনিট সময় দিচ্ছি, কুইক। সত্যি সত্যি আধ ঘন্টার মধ্যে একটা কালো শার্ট পরিহিত যুবক স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা কাজী সাহেবকে নিয়ে হাজির হলো। চারুর মনে হচ্ছে সে খুব বাজে কোনো স্বপ্ন দেখছে। চোখ মিললেই স্বপ্ন ভেঙে যাবে আর সে তার স্বাভাবিক জীবনে ফেরত আসবে।
যেখানে কেউ তাকে ব্যবহার করেনি, কেউ তাকে প্রতারিত করেনি, কেউ তাকে কলঙ্কিত করেনি। এসব কেবল তার একটা দুঃস্বপ্ন। এমনটা কিছুই হলো না। সত্যি সত্যি রাত 1টার পর তার বিয়ে হয়ে গেল। শ্রাবণ তালুকদার, যাকে জল্লাদ বলতো, সেই মানুষটা হয়ে গেল তার স্বামী। স্বাক্ষর হলো কাবিন নামায়। সবকিছু যেন একটা ঘোর। বিয়ের পর শ্রাবণ কঠিন স্বরে বলল, আজ থেকে মিস মেহনাজ শ্রাবণ তালুকদারের স্ত্রী। আমার স্ত্রীর অসম্মান যেখানে হয়েছে সেখানে এক মুহূর্ত আমি তাকে রাখবো না। মিস মেহনাজ কখনোই বাসায় আসবে না। আপনাদের তাকে দেখতে ইচ্ছে হলে আমার বাসায় আসবেন। চারু অবাক নয়নে শ্রাবণকে দেখছে। শ্রাবণের মুখশ্রী প্রচণ্ড গম্ভীর, তার গলার শিরা ফুলে আছে। তাকে খুব রাগান্বিত লাগছে, অথচ দৃষ্টি শীতল। শ্রাবণ কিছু খেল না। কাজে চলে যেতেই সে বেরিয়ে পড়ল। চারুও তার পিছু পিছু বেরিয়ে গেল। সে একটা ঘরের মধ্যে আছে। জন্ট মানবের মতন সে শ্রাবণের সাথে গাড়িতে উঠল। শ্রাবণ চারু সিট বেল্ট লাগিয়ে দিল। তাদের চোখাচোখি হলো বটে, কিন্তু কথা হলো না। আধ ঘন্টার মধ্যে শ্রাবণের সেই গাছঘেরা বসুন্ধরার বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি। দারোয়ান গেট খুলে দিল। শ্রাবণ গাড়ি পার্ক করলো গ্যারেজে। তারপর গাড়ি থেকে বের হলো। চারু এখনো গাড়িতে বসা। শ্রাবণ তার দরজাটা খুলে দিতেই চারু শূন্য দৃষ্টিতে তার দিকে চাইল। তাকে বিভ্রান্ত লাগছে, যেন তার বোধবুদ্ধিগুলো শূন্য হয়ে গেছে। চিন্তা চেতনা লোপ পেয়েছে। শ্রাবণ স্বাভাবিক স্বরে বলল, গাড়িতেই থাকবেন? চারু বুঝতে পারলো তাকে বের হতে হবে। সে গাড়ি থেকে বের হলো। নীরব নিস্তব্ধ পরিবেশ, জনশূন্য। এই বাড়িতে আগেও একবার এসেছে, মুগ্ধ হয়েছে তখন এই বাড়ির বিশাল নির্জনতায়। আজ অনুভূতিটা বিচিত্র। সে এখন এই বাড়িতেই থাকবে, কিন্তু কতদিন, কত মাস? শ্রাবণের সাথে বিয়েটার অস্তিত্ব কি? চারুর পা ভারী হয়ে গেল, চলতেই চাইছে না। এলোমেলো হয়ে গেল পদচিহ্ন। শ্রাবণ তার সামনে। সে বাড়ির মেন গেটের কাছে চলে গেছে। চারু ক্লান্ত পায়ে হাঁটছে। হঠাৎ শ্রাবণ বলে উঠল, ডু ইউ নিড এনি হেল্প মিসেস তালুকদার? মিসেস তালুকদার? কথাটা মাথায় আন্দোলিত হলো। বিমোড়ও চাইল চারু। তার হতবম্ব দৃষ্টিতে কলাগাছ দেখিয়ে এগিয়ে এলো শ্রাবণ। মুহূর্তের মধ্যেই চারুকে কোলে তুলে নিল সে। হনহন করে ঘরে প্রবেশ করল। জনমানবহীন ঘর। এই ঘরে থাকবে তারা? শ্রাবণ ঘরে ঢুকতে ঢুকতে বলল, ফ্রম নাও ইটস আওয়ার হোম। ইয়োর হোম মিসেস তালুকদার। চারু এখনো তার দিকে নির্বাক তাকিয়ে আছে। আজ থেকে সত্যি সত্যি কি মিসেস শ্রাবণ তালুকদার হয়ে গেছে? শ্রাবণের চারু, শ্রাবণের চারুলতা। শ্রাবণের বিছানায় জুবুথুবু হয়ে বসে আছে চারু। তার বিভ্রান্ত দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। শ্রাবণ তাকে কোলে করে এনে এই বিছানাতেই বসিয়েছে। টাইটা ঢিলে করতে করতে বলল, কি খাবেন বলুন? হুম। আজকে কি রোজা রাখার প্ল্যান আছে? আমার যতদূর জানা আপনার পেটে দুপুরের পর থেকে কিছু যায়নি। ভুল বললাম? চারু মাথাখানা নত করে দুপাশে আস্তে করে নাড়ল। শ্রাবণ কিছু সময় নির্বাক চোখে তাকে দেখল। তার সামনে উড়ন্ত ঘাসফড়িংয়ের মতন চঞ্চল মেয়েটা কেমন পাখা ভেঙে নেতিয়ে পড়ে আছে যেন। এই শান্ত ভাবখানা একেবারেই বেমানান চারু মেয়েটার সাথে। সারাক্ষণ শ্রাবণকে মাত দেওয়ার পরিকল্পনা করা মেয়েটা কেমন যেন মিয়ে গেছে। চোখের উজ্জ্বলতা উবে গেছে, এক বিশ্রী বিষণ্ণতায় ঢলে পড়েছে। শ্রাবণ তার কপালের চুলগুলো টেনে পেছনে নিল, কোটটা খুলে রাখলো, হাতার বোতামগুলো খুলে তার কোণে অবধি গুটালো। হালকা স্বরে বলল, নুডলস চলবে? ইনস্ট্যান্ট রামেন? চারু মাথা কাত করে হাঁ বোঝালো। সত্যি খিদে লেগেছে। দুপুরেও সে খায়নি। সকালে কোনো মতে একটা রুটি মুখে গুজে বেরিয়েছিল। এখন কয়টা বাজে জানা নেই চারুর, তবে পেট জানান দিচ্ছে সে কিছু খেতে চায়। এই রাতে মুড়িও চারুর কাছে অমৃত মনে হবে। শ্রাবণ 20 মিনিট পর ফেরত এলো বাড়িতে নুডলস, কিন্তু ম্যাগি নুডলসের মতন চিকন নয়, মোটা মোটা, ওপরে চিজ দেওয়া। শ্রাবণ বসলো তার ঠিক বিপরীতে, তার হাতে চপস্টিক। চারুর বাটিতে অবশ্য কাঁটা চামচ দেওয়া। সে খুব স্বাভাবিক স্বরে বলল, এটা রামেন, কোরিয়ান অ্যান্ড ইনস্ট্যান্ট নুডলস। বাসায় এটা ছাড়া কিছু ছিল না। সাথী খেলা আজ রান্না করেছেন মেয়ে। হোপ আপনি খেতে পারবেন। চারু চুপচাপ খেতে শুরু করলাম। স্বাদটা একেবারে অচেনা, একটু ঝাল মিষ্টি ধরনের। অন্য সময় হলে হয়তো বলতো, এ বাবা, এর থেকে তো আমাদের ম্যাগি নুডলস ভালো। পানি গরম করো, মশলা দাও, খেয়ে ফেলো। কিন্তু আজ এমন কিছু বলা হলো না। সে 10 মিনিটের মধ্যে সবটা শেষ করলো। শ্রাবণ তা এক দফা দেখে বলল, হোয়াটস মোর? আই ডোন্ট মাইন্ড শেয়ারিং। চারু লজ্জিত মুখে বসে রইল। তার শুভ্র গালখানা লালচে হয়ে গেল। তার লজ্জামাখা গাল জোড়া চোখে পড়তেই শ্রাবণের দৃষ্টি মোলায়েম হলো। ফিচেল হেসে বলল, হোয়াট এভার আই হ্যাভ,
ইট অলরেডি বিলংস টু ইউ মিসেস তালুকদার। এবার মৌনতা ভাঙল চারুর। খুব ধীরস্বরে বলল, আপনি আজ শুধু শুধু এমনটা করলেন। আমি এখনো বুঝতে পারছি না আপনি কেন বিয়ে করলেন আমায়। আমাকে এত বড় দয়া করার কোনো কারণ আমি দেখছি না। হতেই পারে ওই সময় আপনি প্রেশারে পড়ে গিয়েছিলেন। আমি জানি না এই দয়ার ঋণ আমি পরিশোধ কি করে করব। আমাকে সমাজের চোখে স্বীকৃতি দেয়া, নিজ ঘরে আশ্রয় দেয়া, মুখের কথা নয় তো এগুলো। এর প্রয়োজনও ছিল না। ঝোঁকের মাথায় এমন একটা কাজ আপনাকে চিরটা কাল ভোগাবে। মিসেস তালুকদার। হিমেল স্বরে ডাকল শ্রাবণ। চারু এতটা সময় নতমস্তকে কথা বলছিল, এবার মাথাখানা তুলল, চোখ রাখল শ্রাবণের তীক্ষ্ণ দৃষ্টিতে। শ্রাবণের চোখের দৃষ্টি স্থির, নিশ্চল এবং শীতল। চারু কথা বাড়াতে সাহস করল না, অন্যদিকে ফিরে বলল, আমার ঘরটা দেখিয়ে দিতেন যদি। আপনার কি মিনিটে মিনিটে শর্ট টাইম মেমোরিলেস হয়? এইমাত্র বললেন আমাদের বিয়ে হয়েছে, আবার বলছেন ঘর দেখিয়ে দিতে। আপনি এই ঘরে থাকবেন মিসেস তালুকদার, এই বেডে আমার পাশে। ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নিন। আর আপনি আমার আন্ডারে কতদিন কাজ করছেন? জি, আপনার চাকরির বয়সকাল জানতে চাইছেন। 4.5 মাস। এক্স্যাক্ট। 4 মাস 22 দিন। আপনার কি আমাকে খুব দয়াবান মনে হয়? চারু উত্তর দিল না। বিমূঢ় চোখে তাকিয়ে রইল শ্রাবণের নির্লিপ্ত মুখশ্রীর দিকে। তাকে খুব দ্বিধান্বিত লাগছে। মনের মধ্যে জমে থাকা প্রশ্নগুলো যেন চিন্তা চেতনার জাতা কলের মতন পিষছে। শ্রাবণ এগিয়ে এলো, চারুর চিবুকে আঙুল ঠেকিয়ে মুখখানা উঁচু করল। চারুর ভ্রান্ত মুখখানার দিকে এক দৃষ্টিতে চেয়ে সে গাঢ় স্বরে বলল, মিসেস তালুকদার, অ্যাজ মাই পার্সোনাল সেক্রেটারি ইউ শুড নো, শ্রাবণ তালুকদার ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেয় না। আমি খুব দয়াবান মানুষও নই, সুতরাং আপনাকে আমি ঝোঁকের মাথায় বিয়ে করিনি, দয়া দেখাতে বিয়ে করিনি, আবার প্রেশার খেয়েও বিয়ে করিনি। ইন এডিশন নিজের নাম কেমতো বিয়ে করিনি। তাহলে কেন বিয়ে করেছেন? শ্রাবণ দুর্বোধ্য হাসল। এ হাসি বোঝার ক্ষমতা নেই চারুর। সে ফেলফেলিয়ে তাকিয়ে রয়েছে। শ্রাবণ হাসি অক্ষত রেখে আরেকটু ঝুঁকল চারুর দিকে। তাদের চোখ একে অপরের মধ্যে নিবদ্ধ। কণ্ঠ খাদে নামল। চারুর কানের কাছে পুরুষালী ঠোঁট এনে খুব ধীরস্বরে বলল, কারণটা না হয় আপনি খুঁজে নিন। চারু বিমূঢ় দৃষ্টিতে উদ্ভ্রান্তের মতন চাইল। শ্রাবণ তার চুলগুলো হাত দিয়ে গোছাতে গোছাতে বলল, এখন থেকে আপনি আমার স্ত্রী। অধিকার সত্তায় সব আমি আপনার কোলে অর্পণ করলাম। বিনিময়ে পুরো দস্তর আপনাকে নিজের করে নিলাম। আমি বলছি না আপনাকে আজকে থেকে আমার স্ত্রী হয়ে যেতে হবে। বিয়েটা যেহেতু স্বাভাবিকভাবে হয়নি, সুতরাং আমি আপনাকে জোর করব না। আপনি সময় নিন মিসেস তালুকদার, তবে মনে রাখবেন শেষ উত্তরটি যেন পজিটিভ হয়। না শব্দটি আমার একদম পছন্দ নয়। শুধু তাই নয়, ডিভোর্স নামক শব্দটি আমার নিতান্তই অপছন্দ। আমি মুখোমুখি বিয়ে করার পক্ষপাতী নই, সুতরাং আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমারই থাকতে হবে। ওকে মিসেস তালুকদার? আমি তো আপনার স্ট্যাটাসের সাথে যাই না। আপনার পরিবারের মানুষ কেউ বিরোধিতা করলে? আমার কেউ নেই মিসেস তালুকদার, ইউ নো দ্যাট। শ্রাবণের মুখের দিকে নির্বাক চেয়ে রইল চারু। শ্রাবণের পরিবারের গল্পটা সে বিস্তারিত না জানলেও কিছুটা হলেও জানে। কথাগুলো শুনেছিল HR হেড তাহমিন ভাইয়ের কাছে। শ্রাবণের বাসায় যেদিন প্রথম চারু এসেছিল, সেই দিন তার মনে কৌতূহল জন্মেছিল। কথায় কথায় একদিন তাহমিন ভাইকে বলেই বসলো, আচ্ছা স্যার, একা থাকেন কেন? এত বড় বাড়ি, ভয়টা করে না? স্যার বরাবরই একা থাকে চারু। বরাবরই? হ্যাঁ, স্যারের জন্মের পরেই তার বাবা মা মারা যান। স্যারের বাবা নতুন বিয়ে করেন, তখন তার আশ্রয় হয় নানা বাড়ি। সেখানেও খুব আদর যত্ন জোটেনি তার। স্যার যখন 18 বছর বয়স তিনি নানা বাড়ি ছেড়ে দেন। বসুন্ধরার বাড়িটা তার মায়ের নামে, এই সম্পত্তিটাও তার মায়ের নামে ছিল। যদিও মামারা খুব ঝামেলা করেছিল, কিন্তু স্যার তাদের ছেড়ে কথা বলেননি। অবশ্য তার নানা তাকে সাহায্য করেছেন। স্যারের আপন বলতে তিনিই ছিলেন। 2 বছর হয়েছে তিনি মারা গেছেন। আর স্যারের বাবা? স্যার তার সাথে যোগাযোগ রাখেননি কখনো। চারু সেই দিন শ্রাবণের জন্য খুব মায়া হয়েছিল। একটা মানুষ এতগুলো বছর একা একা থেকেছে, এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই। কথাগুলো পুনরায় স্মরণ হতেই নিয়ে গেল সে। শ্রাবণ তার বিষাদমাখা মুখখানা নিজের আদলে নিয়ে বলল, ডোন্ট ওভারথিংক, শাওন নিন, আমার ঘুম দরকার। এগুলো? আপনার হাজব্যান্ড আছে। বলেই হাসল শ্রাবণ। এত সুন্দর করে জল্লাদ হাসতে পারে চারুর জানা ছিল না। সে মন্ত্রমুগ্ধের মতন দেখতে থাকলো শ্রাবণকে। চুলগুলো আবার বিশৃঙ্খল হয়ে চোখের ওপর পড়ে আছে। ঢিলে কালো টাইটা এখনো ঝুলছে গলায়। ওয়েস্টকোট খুলেনি সে।
কোণের পশমগুলো ঘামে চ্যাটচেটে হয়ে আছে। অহেতুক আজ তার জন্য মানুষটাকে কত কিছু সহ্য করতে হয়েছে। প্রথমে রোশনের সাথে মারপিট, তাকে সান্ত্বনা দিয়েছে, মায়ের অপমান সহ্য করেছে। হঠাৎ কিছু মনে পড়ল চারুর, মিনমিনিয়ে বলল, রুশান কি বেঁচে আছে? কথাটা শুনতেই শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন চোখে তাকালো সে চারুর দিকে, হিমেল স্বরে শুধালো, এত কিছুর পর ওই বাস্টার্ডের কথা জানতে ইচ্ছে আছে? না, আসলে ওর কিছু হলে আপনি ঝামেলায় পড়বেন। মিসেস তালুকদার, আপনি কি আমাকে নিয়ে চিন্তিত? চারু চট করে উত্তর দিতে পারল না, তবে একটু হলেও চিন্তা হচ্ছে। শ্রাবণ মৃদুস্বরে বলল, বলেছি তো, ডোন্ট ওভার থিঙ্ক। আপনার হাজবেন্ড সব সামলে নেবে। শুনুন, আবার কি? আসলে আমি তো কোনো লাগেজ আনিনি। শাওয়ারের পর কি পরবো? কথাটা বলতেই দলা পাকিয়ে যাচ্ছিল শব্দগুলো। শ্রাবণের তখন স্মরণ হলো সে এতটা দ্রুত এসেছে যে চারুর ব্যাগ গোছানোর মতন সময়টাও দেয়নি। কিছু একটা ভেবে নিজের আলমারি থেকে একটা বিশাল টি শার্ট আর একটা 3/4 প্যান্ট বের করে চারুর হাতে দিয়ে বলল, আজকের জন্য এগুলো পড়ুন, কালকে সকালে আমি ম্যানেজ করে দেব। আপনার ঘরে কোনো মেয়েদের পোশাক নেই? অদ্ভুত নারী তো আপনি। আপনি চান আমার ঘরের নারীর পোশাক থাকুক? না, আসলে আমি সভ্যতামি করে আপনার কাছে এত অসভ্য হয়েছে। যখন সত্যি সত্যি অসভ্যতামি করব, তখন না জানি কি ভাববেন। শ্রাবণের গাঢ় স্বর হৃদয়ে বিচিত্র অনুভূতির জোয়ার তুলল যেন। শিরদাঁড়া বেয়ে উষ্ণ স্রোত বয়ে গেল যেন। লজ্জায় লাল হয়ে গেল চারুর। তাকাতেও পারছে না সে। রাগী জল্লাদ মানুষটা এতটা বেপরোয়া বেলাজ হতে পারে জানা ছিল না চারুর। শ্রাবণ হেসে বলল, শাওয়ার নিয়ে নিন। আমি যদি এসে দেখি আপনি এখানে বসে আছেন, তাহলে আপনাকে কোলে করে নিয়ে আমি শহরে ঢুকাবো। অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ, আজ আমাদের বিশেষ রাত। চারু এক মুহূর্ত বসল না, একরকম ছুটে যেন বাথরুমে চলে গেল। শ্রাবণের ঠোঁটে হাসি বিস্তৃত হলো। বাটি ধুয়ে এসে দেখলো চারু শুয়ে পড়েছে। গলা অবধি কমফোর্টার টেনে চোখ বুজে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে শুয়ে আছে। চুলগুলো এখনো ভেজা। মেয়েটা এতটা খামখেয়ালি করে? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। সাদা টাওয়ালটা দিয়ে চুলগুলো মুছে দিল। সে জানে চারু মোটেও ঘুমায়নি। সে ঘুমের ভান ধরে আছে। সে এই ভান ধরেছে যেন শ্রাবণের মুখোমুখি হতে না হয়। শ্রাবণও ছেড়ে দেবার পাত্র নয়। সবটা সুদে আসলে বুঝে নেবে। কিছুক্ষণ বাদে শ্রাবণ গোসল করে এলো। পরনে কেবলমাত্র একটা কালো ট্রাউজার। মাথা মুছতে মুছতে তাকালো চারুর দিকে। সত্যি সত্যি চারু ঘুমিয়ে গেছে। এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে। কমফোর্টার গা থেকে সরে গেছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্রাবণের টি শার্ট আর তার ছোট দেহের তুলনায় অনেক বড় হয়ে গেছে। ফলে কাঁধ থেকে হাতা ঢলে পড়েছে। উন্মুক্ত হয়ে আছে কাঁধ, গলার নিচের অংশটা। শ্রাবণ যেন চোখ সরাতে পারল না। তার হৃদস্পন্দন তীব্র হলো। তার ভেতরকার পুরুষটা হিংস্র হওয়ার জন্য প্রস্তুত। শিরা উপশিরাগুলোর রক্ত প্রবাহ কি বেড়ে গেল? নিঃশ্বাস যেন ঘন হলো। সাথে সাথেই চোখ বুজে নিল শ্রাবণ। নিজে নিজেকে বলল, কন্ট্রোল কন্ট্রোল, আর একটু ধৈর্য ধর, আর একটু। সে তোমারই, শুধু তোমার। চারুলতা তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে। বিশ্বাস ভেঙো না। শ্রাবণ এসির তাপমাত্রাটা কমিয়ে দিল। চারুর কম্পিউটারটা ভালো করে টেনে দিল। বসলো তার পাশে। নিবিড় দৃষ্টিতে তাকেই দেখছে। মনে মনে হাসলো। মৃদু স্বরে বলল, তুমি আমাকে পাগল করে দিবে চারুলতা। কি করবো আমি তোমাকে নিয়ে? থাই গ্লাসের ফাঁক দিয়ে রোদ গলে টাইলসের মেঝেতে হুটুপুটি খাচ্ছে। কোনো এক অচেনা পাখির মিষ্টি সুর কানে আসছে। পাখিটা কি গান গাইছে? নাকি নিজের মনের কথা এই সাত সকালে প্রকৃতিকে জানাচ্ছে? হয়তো বলছে। চারুর চোখে রোদ এসে পড়তেই তার ঘুম ভাঙল। টিপ টিপ করে চোখ মিলল। প্রথমে নিজেকে অচেনা ঘরে অচেনা বিছানায় পেয়ে চমকে গেল। ধীরে ধীরে মস্তিষ্ক জানান দিল, তোমার বিয়ে হয়ে গেছে। এখন থেকে এটাই তোমার আশ্রয়স্থল। শ্রাবণ যদিও বলেছে এই ঘরটা তার, তবুও কোনো এক অজানা কারণে এই ঘরটাকে নিজের মানতে পারছে না চারু। ইতস্তত বোধ হচ্ছে। মনে হচ্ছে সবটা একটা স্বপ্ন। এই বুঝি স্বপ্নটা ভাঙবে আর চারু নিজেকে আবিষ্কার করবে এক অনিশ্চিত ভবিষ্যতে। ভালোবাসার মানুষটার কাছ থেকে চরম প্রতারণা এবং মা বাবার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর এখন কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হয় না। জীবনটা কেমন বিভীষিকার মতন লাগছে। হৃদয়ের যন্ত্রণাটাও সহ্য করে নিত চারু। কিন্তু শ্রাবণের এই দয়া যদি কখনো শেষ হয়ে যায়, এই আদরে মোলায় মুহূর্ত যদি শেষ হয়ে যায়, ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলেও ডরায়। মনটা সর্বদা বিচলিত হয়ে থাকে। চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলল চারু। পাশের জায়গাটা ঠান্ডা। শ্রাবণকে দেখতে পারল না। বারান্দায় উইন্ড চিমটা বাতাসে টুংটাং শব্দ করছে। চারু বিছানা ছাড়ল। ওয়াশরুমে যেয়ে দেখলো একটা নতুন ব্রাশ রাখা।
সাদা টাওয়ালের পাশে একটা গোলাপি টাওয়াল রাখা। হাত মুখ ধুয়ে ঘরে এলো সে। কি মনে করে আলমারির দরজা খুলল। দরজাটা খুলতেই চোখে মুখে বিস্ময় উকি দিল। শ্রাবণের জামা কাপড়ের পাশে সুন্দর করে সদ্য কেনা শাড়ি ঝুলছে। তাক ভর্তি সালোয়ার কামিজ, কুর্তি, জিন্স। এত সব কি এই সকালবেলা কিনে এনেছে জল্লাদ? কৌতূহল দমাতেই নিচে গেল সে। বিশালাকার ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে শ্রাবণ। সাথে খালা রান্নাঘরে কাজ করছেন। ভীত পায়ে চারু সিঁড়ির কাছটায় দাঁড়াতেই চোখ তুলে তাকালো শ্রাবণ। ঠোঁটে এক ফালি হাসি ফুটিয়ে বলল, গুড মর্নিং মিসেস তালুকদার, ফ্রেশ আছেন? আসুন, ব্রেকফাস্ট করবেন। চারু সংশয়াকুল স্বরে বলল, আলমারির জামাগুলো? সেগুলো আপনার। আসলে আমি আপনার সাইজ জানতাম না, গতকালের ড্রেসটার বেসিসে কিনেছে। তাও ফিটিং না হলে জানাবেন। এত খরচ করার প্রয়োজন ছিল না। সেটা আমার উপর ছেড়ে দিন। আসুন, নাস্তা করে নিন, আমরা 11টার দিকে বের হব। চারু ঘড়ির দিকে চাইল। অনেক বেলা হয়ে গেছে। আজ থেকে অবশ্য তার অফিসের ছুটি শুরু হবার কথা। আজ তার গায়ে হলুদ। মা বলেছিলেন, হলুদের পর বাড়ি থেকে বের হতে নেই। অথচ কিছুই হলো না। উল্টে মিথ্যা কলঙ্ক লাগলো গায়ে। নিজের মা মুখ ফিরিয়ে নিলেন। চারু ধীর পায়ে এসে বসলো শ্রাবণের পাশের চেয়ারটাতে। সাথী খেলা এসেছে, খ্যাটখ্যাটে স্বরে শুধালেন। এই মহিলাকে সেদিনও নিতান্ত নির্বিকার রোবট মানব লেগেছিল, আজও তাই লাগছে। চোখে মুখে কেমন অব্যক্ত বিরক্তি। চারুর কিছু বলতে হলো না। শ্রাবণ তাকে বলল, ওর জন্য দুটো বড়টা আর একটা ডিম পোচ করে আনুন, ওনার ছাই পাশ খেতে ভাল লাগে না। শ্রাবণ যদিও ওটস খাচ্ছে, তার কালো কফিও সেখানে হাজিরা জানিয়েছে। সাথী খালা 20 মিনিটের মধ্যেই নাস্তা নিয়ে চারুর সামনে রাখলো। তিনি যেতে নিলে শ্রাবণ গম্ভীর স্বরে বলল, এখন থেকে কি রান্না হবে ওনার থেকে শুনে নেবেন। কথাখানার মধ্যে সুপ্ত দায়িত্ব অর্পণ ছিল যেন। চারুর মনে এক শীতল সিক্ত বাতাস যেন বয়ে গেল। রৌদ্রদাহের তপ্ত প্রকৃতির ওপর প্রথম বর্ষার পূর্বে বয়ে যাওয়া শীতল বাতাসের অনুভূতিটা যেমন অবর্ণনীয়, অতুলনীয় লাগে, চারুর মধ্যের অনুভূতিটাও তেমন। কিন্তু খারাপ স্মৃতিগুলো এখনো মিলিয়ে যায়নি। যেখানে মা বাবাই তাকে এই সুবিশাল পৃথিবীতে নির্দয়ের মতন ছেড়ে দিয়েছে, সেখানে অন্য কাউকে ভরসা করা বোকামি। অমোঘ সত্য এই যে পৃথিবীতে তোমার প্রতি দেখানো ভালোবাসা, প্রেম, সহানুভূতিগুলো নিখাদ নয়, একাংশ মিকিও। শ্রাবণ কফি কাপে চুমুক দিতে দিতে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদের বের হতে হবে। আমরা একসাথে যাব? আলাদা যাবার কারণ আছে? না, মানে আসলে শ্রাবণের কপালে বক্রভাস দেখতে পেল চারু। ফলে কিছুটা রয়েছে বলল, আমি আসলে চাচ্ছিলাম না এক্ষুনি অফিসে বিষয়টা জানাজানি হোক। হয়তো কথা হবে, এমনিতেও কম কথা তো হয় না। নিন্দুক মানুষের তো অভাব নেই পৃথিবীতে। শ্রাবণ শুনল, কিছু বলল না। নাস্তার টেবিল হুট করে গম্ভীর হয়ে উঠল যেন। চারুও ঘাটালো না। অফিসের একটু দূরেই শ্রাবণের গাড়ি থেকে নেমে গেল চারু। শ্রাবণকে অনুরোধী সুরে বলল, আপনি একটু পর আসবেন। শ্রাবণ এবারও কোনো উত্তর দিল না। স্থবির চোখে তাকিয়ে রইল। মনে মনে হাসলো বোধ হয়। চারু যথারীতি নিজের ডেস্কে যেয়ে বসল। ভেবেছিল অফিসের কেউই হয়তো প্রশ্ন করবে, কারণ আজ থেকে যে তার ছুটি সবাই জানে। সবাইকে ঘটা করে দাওয়াত করেছিল। একবার চেয়েছিল অফিসে আসবে না, কিন্তু শ্রাবণ সেই সুযোগ দেবে বলে মনে হয় না, তাই বৃথা চেষ্টাও করেনি। RMD ডিপার্টমেন্টের শ্রেয়া কিছু ফাইল নিয়ে উপস্থিত হলো। চারুকে দেখে তার আচার ছিল স্বাভাবিক। ফাইলগুলো রেখে বলল, স্যারের সাইন লাগবে। স্যার আসেননি? আসছেন। শ্রেয়া যেন অবাক হলো, কিন্তু সেই বিস্ময়কে একটু পুরোগাঢ় হতে দিল না, বরং শুধালো, স্যারের মেজাজ কি ভালো না খারাপ? আমি জানি না। সে কি, তোমার তো জানার কথা। চারু বিস্মিত স্বরে শুধালো। আমার জানার কথা? শ্রেয়ার কথার উত্তর না দিয়েই কিছু ভাবল। তারপর স্বাভাবিক স্বরে বলল, ফাইলগুলো দেখে স্যারের মেজাজ খারাপ হতে পারে, সামলে নিও। শ্রেয়ার কথাবার্তা খুবই বিচিত্র থাকলো চারুর। এমন আচরণ সে কখনো করে না। পুরো অফিস জানে চারুর সেই ক্ষমতা নেই যে শ্রাবণ তালুকদারকে সামলাবে। বরং সবাই আড়ালে আবডালে একটা প্রশ্নই করে, স্যারও কি করে শ্রাবণ স্যারের আন্ডারে চাকরি করে? ওর জায়গায় আমি হলে 2 দিনই ছেড়ে দিতাম। অথচ আজ ভিন্ন কথা বলছে। এর মধ্যে শ্রাবণ অফিসে ঢুকলো। শ্রেয়া তাকে সালাম দিয়ে কেটে পড়ল। অফিসের দিনটা খুব বিচিত্র কাটল। শ্রাবণ তালুকদার একবারও মিসেস তালুকদার সম্বোধন করলো না। আগের মতোই মিস মেহিনাজি সম্বোধন করলো। আগে এমন খটমটো মেজাজ প্রদর্শন করত, তেমনই মেজাজ দেখালো। একটু আগের মানুষের সাথে এই মানুষটার যেন কোনো মিল নেই। অথচ বাড়িতে তার আচরণ ছিল খুবই ভিন্ন। চারু এমনটাই চেয়েছিল বটে, কিন্তু এখন যেন কেমন খা খা করছে মনটা। তবে এই খা খা মনের আবহাওয়া কিছুই বুঝতে দিল না কাউকে।
মিটিং কাজের পাঠ চুকিয়ে গাড়িতে উঠল সদ্য দম্পত্য জীবনে পা রাখা দুজন। এখন অফিসের গার্ড ছাড়া কাক পক্ষীও নেই, তাই একই গাড়িতে উঠলেও কারো চোখে পড়ার কথা না। চারু গাড়িতে বসতে বসতে শুধালো। কি খাবেন? শ্রাবণ ভুরু কুচকাল, অবাক স্বরে শুধালো। সাথী খালা তো রান্না করে যাবার কথা। ওনার রান্না আমার পছন্দ হয়নি। লবণ বেশি, ঝাল বেশি, তেল বেশি। রান্না তো না, যেন তেলের সাগরে সাঁতার কাটছে। দুপুরে কোনো মতে ভাতগুলো গিলেছি আমি। আপনি কি করে বুঝবেন? আপনি তো গিলেছেন রেস্টুরেন্টে খাবার। রাতের জন্য আমি রাতেও বলিনি আমিই রান্না করব। তাই জিজ্ঞেস করছি কি খাবেন? আপনি রান্না করতে পারেন? টুকটাক। আপনার যা নমুনা বাঙালি খাবার মুখে রোচে আপনার। শ্রাবণ ঠোঁট চেপে হাসল, ব্যঙ্গ করে বলল। বউয়ের হাতের বিষয় নাকি পঞ্চভোগ। ঠাট্টা করছেন? করা বারণ। হজম হচ্ছে না। শ্রাবণ একটু এগিয়ে এসে বলল। অভ্যাস করেনি মিসেস তালুকদার। আমার সব রূপের সাথে আপনার পরিচিত থাকা উচিত। শ্রাবণের ফিচেল স্বর আবারও ফিরে এসেছে, অথচ অফিসের বিগত 9টা ঘন্টা ছিল একেবারে ভিন্ন। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে রান্নাঘরে গেল চারু। ঘরের বাজারের অবস্থা ভালো না, সবজির বালাই নেই। ফ্রিজ ভর্তি সসেজ, সালামি আর কি সব বড়লোকি কারবার। ভেজিটেবল বক্সে দামি দামি জিনিস, যার নাম বা রান্নার প্রণালী জানে না চারু। দীর্ঘশ্বাস ফেলল সেই, হতাশ্বরে বলল। বাজার তো কিছুই নেই। শ্রাবণ গোসল সেরে এসেছে, চুল মুছতে মুছতে সে এসে দাঁড়ালো চারুর সামনে। স্বভাবত তার শরীরে শুধুমাত্র একটা নীল রঙের ট্রাউজার। তার অনাবৃত বুকখানা দেখেই চারু দৃষ্টি সরিয়ে নিল। বিষয়টার শ্রাবণ খেয়াল করেও যেন একেবারে উপেক্ষা করল। স্বাভাবিক স্বরে বলল। আমি সব জানি না, সাথী খালাকে বলি কি খাবো, উনি রান্না করেন। চোখ জোড়া কোনো মতে সংযত করল। কালকে বাজারে যাব, আপনি নিয়ে যাবেন। আজ মুরগি ভুনা আর ডাল রাখছি। বলেই এক প্রকার রান্নাঘর থেকে ছুটে পালালো। বুকখানা ধকধক করছে। অনভ্যস্ত চারুর অস্বস্তি বোধ হচ্ছে। সে ঠিক করলো শ্রাবণের সামনেই যাবে না, কিন্তু সেটাও হলো না। শ্রাবণ ঠিক এসে দাঁড়ালো তার পাশে, উৎসুক স্বরে বলল। ডু ইউ নিড মাই হেল্প? হ্যাঁ, যে জামা পরে আসুন। হোয়াট? বলছি, এভাবে নেংটো হয়ে ঘোরার কি মানে? আমি তো একটা মেয়ে নাকি? যান, জামা পরে আসুন। শ্রাবণ কিছু সময় স্থির নয়নে তাকিয়ে রইল চারুর দিকে। চারুর শুভ্র গাল লাল হয়ে আছে। সে লজ্জা পাইছে। সে লাজুকতা মাদকীয়, যে কোনো পুরুষের হৃদয় এই মাদকতা লিপসা লাগাতে সক্ষম। শ্রাবণ তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে ফেলল, দাঁড়ালো চারুর গা ঘেঁষে। চারু তখন মুরগি কাটছিল। শ্রাবণের সুঠাম বুকের স্পর্শ পেল নিজের পিঠে। নিঃশ্বাস আটকে যাবার মতন অবস্থা তার। শ্রাবণ তার বলিষ্ঠ হাতখানা চারুর কোষ্ঠীদেশে রাখল। থুতনি ঠেকল ঠিক চারুর কাঁধে। এমন কাজ বিপজ্জনক। চারুর হাতে ধারালো ছুরি। রেগে গেল নারীদের হিতাহিত জ্ঞান লোপ পায়। এমনটা হতেই পারে সে আক্রমণ করে বসল, কিন্তু শ্রাবণের ধারণা এমন কিছুই হবে না। চারুর লজ্জায় মোমের মতন গলে যাবে। এমনটাই হলো। চারুর গাল আরো লাল হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। শ্রাবণ তার কানে ঠোঁট মিশিয়ে বলল। কি যেন বলছিলেন? চারু চুপ করে রইল। শ্রাবণ তার উন্মুক্ত ঘাড়ে নাক ঘষল, আবারও শুধালো। মিসেস তালুকদারের কথা ফুরিয়ে গেছে বুঝে? নির্লজ্জ পুরুষের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আমার নির্লজ্জতা দেখালাম কোথায়? দেখতে চাই না। সে বলে তো হবে না। ধৈর্য ধরেছে বলে আজীবন সন্ন্যাসী থাকার ইচ্ছে নেই, অন্তত আপনার কাছে তো না। চারু দলা পাকানোর স্বরে কোনো মতে বলল। আমার হাত কাটলে আপনি দায়ী হবেন। শ্রাবণ সাথে সাথে চারুকে ছেড়ে দিল। কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো। চারু মৃদু কৌতুক করে বলল। ভয় পেলেন? শ্রাবণ হাসল, কিন্তু উত্তর দিল না। বুকে হাত দিয়ে বলল। শ্রাবণ তালুকদার ভীত নয়, সে সাবধানে। তাই? শ্রাবণ একটু ঝুঁকে ফিসফিসিয়ে কিছু বলল। চারু জমে গেল, গাল রক্তিম হয়ে গেল। শ্রাবণ মৃদু হাসতে হাসতে ফ্রিজের পানি বের করলো। পানি খেতে খেতে বলল। কি মিসেস তালুকদার, ভূত দেখলেন যেন? আপনি একটা অসভ্য। নতুন কিছু শব্দ খুঁজুন, বেছানা এগুলো শুনতে চায় না। বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। চারুর কান গরম হয়ে গিয়েছে। শ্রাবণ নিরেট প্রজাতির জল্লাদ ছিল, এটাই ভালো ছিল। এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। চারুর ফোনটা বাজছে, অচেনা নাম্বার। ফোনটা ধরলেই ওই পাশ থেকে কিছু শোনা যায় না। 2-3 বার হয়েছে ব্যাপারটা, তাই চারু বিরক্ত হয়ে গেছে। এখন অচেনা নাম্বার থেকে ফোন আসলে সে ধরে না। নিশ্চয়ই কোনো পাজি বদের কাছে নাম্বারটা পড়েছে। এই জগতে ভালো মানুষ নেই, সব লম্পট। তকে তকে বসে থেকে কোনো ছুতে যদি একটা মেয়ে নাম্বার পায়, তাহলে তাকে জ্বালিয়ে ফেলে। এই অচেনা নাম্বারটাও তেমন। বিগত 3-4 দিন খুব জ্বালাতন করছে। শ্রাবণ গোসল সেরে বের হলো। নিস্তব্ধ ঘরময় রিংটনের শব্দ শুধু। শ্রাবণ চুল মুছতে মুছতে বলল। ফোনটা ধরছে না কেন? রং নাম্বার। 3-4 দিন ধরে জ্বালাচ্ছে খালি।
শ্রাবণ সরু চোখে তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল। দেখি। চারু বিনা দ্বিধায় ফোনের লকটা খুলে এগিয়ে দিল। শ্রাবণ নাম্বারটা দেখল। তার মুখশ্রী গম্ভীর, সে কিছু বলল না, শুধু দেখল। চারু বলল। ধরে ঝাঁপটি দিন তো। শ্রাবণ মৃদু হাসল। ফোনে একটা মেসেজ ডিলিট করে নাম্বারটা ব্লক করে দিল। ফোনটা এগিয়ে দিয়ে বলল। আবার ফোন আসলে জাস্ট ব্লক। ঝাঁপটি দিলেন না? মুড নষ্ট করতে ইচ্ছে করছে না। বলে বিছানায় শুয়ে গেল শ্রাবণ। চারু পাশে বসতেই তাকে হ্যাচকা টানিয়ে নিজের বুকের মাঝে নিয়ে নিল। চারু কিছু বলল না, নড়ল না, প্রশস্ত বুকে লেপ্টে রইল বিড়াল ছানার মতো। শ্রাবণ চোখ বুজে ফেলল। চারুর চুলের মাঝে তার আঙুল পেঁচিয়ে আছে, শ্যাম্পুর গন্ধ নাকে লাগছে। এটা যেন তার কাছে চরম আনন্দের। চারু এবং শ্রাবণের বিবাহিত জীবন স্রোতহীন নদীর মতন বহমান। সম্পর্কটা সহজ হয়ে আসলেও চারুর পক্ষ থেকে অগ্রগতি ক্ষীণ। শ্রাবণের ঘরে তার বিচরণ রানীর মতো, সবকিছুতেই তার অগ্রাধিকার। তবুও নিজেকে মেলে ধরতে ইতস্ততা। শ্রাবণের সাথে সম্পর্কটা এখন দা কুমড়ের নয়। শ্রাবণের হঠাৎ স্পর্শ, কাছে আসাটা মনে শুয়ে গেছে। চারু কিছুই বলল না, বরং লজ্জায় মিশে যায়। কিন্তু তাদের সম্পর্কটা খুব একটা আগায়নি। অফিসের কাউকে জানায়নি বিয়ের কথা, রয়েছে বলবে ভেবে। হাতের 5টা আঙ্গুল এক সমান নয়। শ্রাবণও রুশানের মতন নয়। তবুও ভয় হয় চারুর। উপরন্তু শ্রাবণ তাকে সমীহ করলেও তাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। শ্রাবণের হৃদয়ে কারো অনুপ্রবেশ ছিল কিনা সেটাও চারুর জানে না। শ্রাবণ নিতান্তই অন্তর্মুখী মানুষ। চারু এবং তার মধ্যে কখনো সেভাবে কথাও হয় না। অফিসে যায়, বাসায় আসে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় লোকটা তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু কখনো কিছুই বলেনি। হয়তো শ্রাবণের থেকে কোনো ইঙ্গিত পায়নি, বিধায় ইতস্ততা বাড়ছে, নিজ থেকে আগাতেও পারছে না। দীর্ঘশ্বাস ফেলল চারু। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। এবারের বিকেলটা খুব চালাক প্রকৃতির। কখনো যদি তাকে এ বাড়িতে ছেড়ে দিতে হয়, এই বিকেলকে খুব মনে পড়বে। কমলা বিকেলটা খুব ধীর পায়ে পাতার ফাঁকে বারান্দায় আসে, মেঝেতে লুটুপুটি খায়। বাতাসে খুব একটা অস্থিরতা থাকে না। উইন্ড চিমটাও বাজে মৃদুমন্দভাবে, এক অনির্বাচীন শান্তি। ঘাড়ে কারো স্পর্শ পেল চারু। শ্রাবণ তাকে পেঁচিয়ে ধরেছে, গলায় নাক ঘষে বলল। ছোট একটা মাথা, এত প্রেশার কেন দিচ্ছেন মিসেস তালুকদার? আপনি আমাকে চারু বলে ডাকেন না কেন? শ্রাবণ হেসে শুধায়। এটা ভাবছিলেন? যদি বলি হ্যাঁ। তাহলে বলবো চারু নামটা আমার পছন্দ নয়। চারু নামটা আপনার পছন্দ নয়? আপনার সাথে বিমানও লাগে। মিস মেহনাজ, মিসেস তালুকদার মানানসই? মানানসই বলবো না, তবে চারু থেকে তো ভালোই। তাহলে মানানসই কি? শ্রাবণ থামল। তার দৃষ্টি স্থির চারুর গাল বরাবর। চারুর চোখে কৌতূহল, যেন উত্তরটা জানা প্রয়োজন। শ্রাবণ মৃদুস্বরে বলল। চারুলতা কিন্তু সেটা রাখার অধিকার আপনি দেননি। নাম ডাকতেও অধিকার লাগবে? বিশেষ নামের জন্য বিশেষ অধিকারের প্রয়োজন হয়। চারুলতা আমার একান্ত, আমার নিজস্ব, স্বকীয়, যার সর্বত্র আমারই বিচরণ। সে অধিকারটা তো এখন আমি পাইনি মিসেস তালুকদার। চারু কিছু সময় চুপ করে রইল, তারপর বলল। যদি সেই অধিকার না দিই? তবুও মিসেস তালুকদারের সীমাবদ্ধ থাকবো। চারু এক নয়নে তাকিয়ে শ্রাবণের দিকে। মানুষটার মুখভাবের কখনো পরিবর্তন নেই। তার মুখভাব খুব একটা পরিবর্তন হয় না। তবে একই ঘরে থাকতে থাকতে চারু যেন তাকে বুঝতে শুরু করেছে। মানুষটা কখন রাগে, কখন খুশি হয়, কখন তার মন জমিনে বিষণ্ণ মেঘের ছায়া পড়ে, চারু যেন একটু হলেও আঁচ করতে পারে। এখন যেমন নির্লিপ্ত মুখশ্রীর মধ্যেও কোথাও একটা বিষণ্ণতা উকিঝুঁকি দিচ্ছে। চারুর মনে হচ্ছে সে কোনো প্রগাঢ় প্রেমে ডুবন্ত কিশোরীর সাথে কথা বলছে। ব্যাপারটা কিছুটা হলেও ভালো লাগলো যেন চারুর। সে একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। পায়ের বুড়ো আঙ্গুলের ওপর দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে একটু উঁচু হয়ে চুমু খেয়ে ফেলল শ্রাবণের রুক্ষ গালে। চুমু খাবার পর মনে হলো সে ভয়ানক কিছু করে ফেলেছে। নিশাতুর শ্রাবণ স্থবির চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তের অপেক্ষা বিগত মাসখানেক যাবৎ ছিল। চারুর ঠোঁট জোড়ার ওপর হাত চেপে বলতে চেষ্টা করলো। আসলে আসলে আমি। কিন্তু বলার পূর্বেই তার ঠোঁটের কাছে হাত সরিয়ে শ্রাবণ গাঢ়স্বরে বলল। তুমি আমাকে সংযমী থাকতে দিল না চারুলতা। শ্রাবণের পুরু ঠোঁটের অচেনা স্পর্শে কেঁপে উঠল চারু। মস্তিষ্কের কোষগুলো নির্জীব হয়ে উঠল। নিজেকে আবিষ্কার করলো এক মারাত্মক ছোঁয়াচে উন্মাদনায়, যে উন্মাদনায় প্রতিরোধগুলো ভেঙে গুড়িয়ে গেল। বিস্ময়ের আবেশ টের পেল এক অবদ্ধ চাহিদা, এক দুর্বোধ্য আকর্ষণ। এতকাল সে আকর্ষণের ধার ধারেনি চারু, অথচ আজ যেন সবকিছু বৃথা মনে হচ্ছে।
এই মুহূর্তটাকে মনে হচ্ছে চিরন্তন সত্যি। বিস্ময়ের তুলো মেঘগুলো সরাতেই এক নেশাতোর চোখের মাঝে আটকে গেল চারু। রুদ্ধশ্বাসকর সেই দৃষ্টি, ডুবে গেল তল, কিনারা নেই। শক্ত হাতের বেষ্টনীতে তখন কোমল কোষ্ঠীদেশ পিষছিল। চুম্বনের নেশায় মত্ত শ্রাবণ। কখন যে ক্লান্ত সূর্যটা ডুবে গেছে খেয়াল নেই কারোরই। নেশার ভঙ্গ পড়ল যখন ইন্টারকমটা বেজে উঠল। শ্রাবণের হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। গাঢ় স্বরে ধীরে বলল, আজ এইখানে ক্ষান্ত দিলাম, অন্য সময় না হয় অসংযমী হব। চারু চোখ মিলল, বিমূঢ় বিহম্বল দৃষ্টি তার। মোহর আচ্ছাদনে কি সেও পিছলে ছিল? শ্রাবণ হাসতে হাসতে চলে গেল ইন্টারকমের দিকে। চারু ঠোঁট জোড়ায় হাত দিয়ে অনভিজ্ঞ মানুষের মতন প্রথম অভিজ্ঞতার চিন্তায় ধপ করে বসে পড়ল। লজ্জা উত্তেজনা তার বুকখানায় ঢিপ ঢিপ করছে। গলাখানা শুকিয়ে গেছে যেন। শ্রাবণ এখনো ফেরেনি। চারু শূন্য ঘরটার দিকে তাকিয়ে বুকের মধ্যেখানটায় কেমন ফাঁকা ফাঁকা অনুভব করল। বিশাল এক শূন্যতা, অথচ একটু পূর্বেও ছিল না। শ্রাবণ ঘরে নেই, অথচ তাকে দেখার জন্য প্রমত্ত হয়ে উঠছে হৃদয়। মনে হচ্ছে কতটা কাল কেটে গেছে, কতটা সময় সে শ্রাবণকে দেখছি না। চারু অনুভব করলো সে শ্রাবণে অভ্যস্ত হয়ে গেছে। চোখ মেলার পর থেকে তাকে দেখার পিপাসা তাকে উন্মত্ত করে তুলেছে, অথচ এমন কিছুরই পরিকল্পনা ছিল না। তার জল্লাদকে ভালো লাগার কথা নাই। এই রোবট মানুষটাকে কার দেখতে ইচ্ছে হয়? হয় চারুর হয়। হুটহাট বিলাজের মতন কথা বলা লোকটাকে দেখতে ইচ্ছে করে। হুটহাট করে তাকে কাছে টেনে নেওয়া লোকটাকে দেখতে ইচ্ছে করে। দেখতে ইচ্ছে করে সেই মানুষটা যে তাকে খারাপ সময়টাও মোটর সমালোচনার ধার ধারেনি, বরং তার পাশে ছিল ঢালের মতো। সেই মানুষটাকে দেখতে ইচ্ছে হবে না কেন? সেরাতেও শ্রাবণ তাকে বুকের মাঝে টেনেছিল। বলিষ্ঠ হাতের বলে ছিল চারুর, অথচ সে সীমা অতিক্রম করেনি। চারুকে চাইছিল শ্রাবণ সীমা অতিক্রম করুক, হয়তো চাইছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। অফিসে শ্রাবণের জল্লাদ রূপখানা অটুট রইল। সে কঠিন প্রস্তরের মতো, দুইটা বাড়তি কথা বলে না। এর থেকে তো বাসাতেই ভালো ছিল। চারুর এখন অফিসে আসতে ভালো লাগে না, একটা রোবটের সাথে কাজ করতে ভালো লাগে না। মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, আপনি বাসার মতো ব্যবহার এখানে করেন না কেন? পর মুহূর্তেই থেমে যায়, কারণ অফিসে আগের মতন আচরণ করার বুদ্ধিটা তার। সুতরাং শ্রাবণ ভুল কিছু করছে না। মিসেস তালুকদার শব্দটার অভ্যাস খুব মারাত্মক। তার চেয়েও বেশি মারাত্মক চারুলতা শব্দটা। চারুলতা শোনার জন্য কানজোড়া ছটফট করে, অস্থির হয়ে ওঠে হৃদয়। কিন্তু শ্রাবণ সেদিনের পর আর কাছে আসেনি, চারুলতা বলে ডাকেও নি। চারু শানিত নয়নে দেখছে শ্রাবণকে। শ্রাবণ কিছু ফাইলে স্বাক্ষর করছে। ধারালো দৃষ্টির আঁচ পেতেই সে বলে উঠল, মন মেজাজ কি খারাপ মিস মেহনাজ? না, মনের কি হবে? তাহলে মেজাজ খারাপ? না স্যার, সবকিছু বহাল তবিয়তেই আছে। দয়া করে ফাইলগুলো দিন, নয়তো আমাকে চালাকাঠে ঝুলাবে। শ্রাবণ কি হাসলো? বোঝা গেল না, তবে চেয়ারে বিশাল দেহটা ছেড়ে দিয়ে বলল, আপনাকে জেলাঘাটে জোরানোর সাহস বুঝে কারোর আছে? সবার আছে। আমি কি একটা সামান্য জীব? এই সামান্য জীবের প্রতি মায়া কারো নেই। আপনার গলা তো ধরতে পারি না, আমার গলা ধরে। সেক্রেটারি গলা ধরে যদি শ্রাবণ তালুকদারের টিকি পাওয়া যায়, ওরা তো জানে না যে শ্রাবণ তালুকদারও আমার গলাই ধরে। আমি বোধহয় আপনাকে কাজ দিচ্ছি না, তাই তো এত বকার সময় পাচ্ছেন। এক মিনিট। বলেই এক বিশাল প্রজেক্টের দায়িত্ব দিয়ে বলল, এনজয় মিসেস তালুকদার। চারুর ইচ্ছে করলো নিজের কপালে জুতা দিয়ে দুইটা বাড়ি দিতে। এই লোকের জন্য তার মন জমিন খাখা করছে, সে কি লোক পেল না? অসহ্য জল্লাদ কোথাকায়। নিজের ডেস্কে যেতেই রিসিপশন থেকে ফোন এলো। রিসিপশনের মেয়েটা বিনয়ী স্বরে বলল, চারু ম্যাডাম, আপনার সাথে দেখা করতে একজন এসেছেন। উনি ওয়েটিং রুমে বসে আছেন। আমার সাথে দেখা করতে? হ্যাঁ, বলেছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। মনে করতে পারছি না তো। তাহলে আমি কি তাকে চলে যেতে বলবো? চারু কিছু একটা ভেবে বলল, না, আমি আসছি, ওনাকে বসতে বলো। আচ্ছা, উনি তার পরিচয় দিয়েছেন? জি, জয়নুল আহমেদ। জয়নুল আহমেদ চারুর বাবার নাম। বাবা তার সাথে দেখা করতে এসেছে। হুট করে মনটা পুলকিত হয়ে উঠল চারুর। উৎফুল্ল স্বরে বলল, ওনাকে আসতে বলো, আমি আসছি। যতটা উচ্ছ্বাসের সাথে সে নিচে নেমেছিল, ওয়েটিং রুমে আসতেই তার উচ্ছ্বাস একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে রুশান। ঠোঁটে সে নির্লজ্জ হাসি, বেহায়া শব্দের আক্ষরিক অর্থ যেন বহন করছে সে। চারুর চোখ মুখ শক্ত হয়ে গেল, দৃষ্টিতে তীব্র ঘৃণা প্রকাশ পেল। বিশুদ্ধ স্বরে বলল, তুমি এখানে? ভালো আছো চারু?
আমি তোমাকে কত ফোন করেছি, তুমি ফোন ধরনি, উল্টো ব্লক করে দিয়েছো। চারুর গা রাগে রিরি করছে। রুশানের মুখে এই ধরনের আলাপ আদৌ কি মানায়ও কি? ঘৃণার অগ্নিগিরির লাভায় কাউকে পুড়িয়ে ফেলা গেলে হয়তো রুশান সেই অগ্নির শিকার হলো। চারু জীবনে একটাই ভুল করেছে, এই প্রতারকটাকে ভালোবেসেছে, নিজের ভুলে ভালোবেসেছে। চারু চোখ মুখ কুচকে বলল, তোমাকে বলেছিলাম আমার সামনে না আসতে। চারু, তুমি আমাকে ভুল বুঝছো। মানছি আমি তোমার মোবাইল থেকে কোটেশন ফাইলটা চুরি করেছি, কিন্তু আমি যা করেছি আমাদের ভবিষ্যতের জন্য। চারু, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। রিধির সাথে আমার তেমন সম্পর্ক নেই। তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। চারু নিজের সংযম হারাতে বসেছে। ইচ্ছে হলো রুশানের মুখে ঠাটিয়ে চড় বসাতে, কিন্তু এটা অফিস, সে কোনো রকমের রঙের কেন্দ্রবিন্দু হতে চায় না। কঠিন স্বরে বলল, তোমার সাথে আমার সম্পর্ক শেষ রুশান, কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। আর আমার বিয়ে হয়ে গেছে, সুতরাং আমাকে আর যন্ত্রণা করবে না। চারুর কথাটা শুনতেই রুশানের মুখ ভাব বদলে গেল। রুক্ষ একটা চেহারা বেরিয়ে এলো শান্ত মুখশ্রীর আড়াল থেকে। এতটা সময়ের মেকি অপরাধগুলো যেন উবে গেল মুহূর্তেই। চারু যেতে ধরলেই হাত টেনে ধরলো শক্ত হাতে, রাগেশ্বরে শুধালো, তুমি বিয়ে করে ফেলেছো আমাকে এতটা অসহায় অবস্থায় রেখে। তোমার জন্য আমাকে 15 দিন হসপিটালে কাটাতে হয়েছে। আমার চাকরি চলে গেছে, আমার একুলো নেই ওকুলো নেই। আর তুমি কিনা বিয়ে করে নিয়েছো। কাকে বিয়ে করেছো? নিজের বসকে। কি হলো বলো? রুশানের স্পর্শে শরীর যেন ছেদ করে উঠল চারুর। ঘৃণার তীব্রতা বাড়ল, রুশানের স্বর বাড়ল। চারু কঠিন স্বরে বলল, অভদ্রের মতো আচরণ বন্ধ করো। আমি সিনক্রেট চাই না, ছাড়ো আমায়। ছাড়ছি, আগে আমার টাকা ফেরত দে, আমার গহনাগুলো ফেরত দে। তোমার টাকাটা প্রথমত তোমার নয়, সেটা কোম্পানিকে ফেরত দেওয়া হয়েছে, আর গয়না তোমার বাড়িতেই পাঠানো হয়েছে। সেটা বললে তো হবে না, ওই টাকা আমার। শুধু তাই না, তুই আমাকে এখানে চাকরির ব্যবস্থা করবি। তোকে বিয়ে করার জন্য আমি চাকরি হারিয়েছি। আমাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, তোর জন্য। চারুর সংযম এবার ভেঙে গেল। গায়ের সমস্ত বল দিয়ে ধাক্কা মারল সে রুশানকে। রুশানের হাতের বাঁধন ছুটে গেল, সে একটু দূরে ছিটকে গেল। এই সুযোগে চারু সজোরে তাকে থাপ্পড় মেরে ঝাঁঝালো স্বরে বলল, এই শেষবার রুশান, আর আমার সামনে এলে তোমাকে পুলিশে দেবো আমি। আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে তোমায় বিশ্বাস করা। তোমার ভাগ্য ভালো আমার হাজবেন্ড তোমায় জেলে দেয়নি, তবে আমি কিন্তু এতটা মহৎ নই। ওয়ার্ন করছি তোমায়, সামলে যাও। চারু আর এক মুহূর্ত দাঁড়াবে না। তার গা ঘিন ঘিন করছে। এখন না সরলে বোধ হয় রোশনকে সে খুন করে ফেলবে। এতটা ঘৃণা হয়তো সে কাউকে করেনি। রোশন এতটা নিচু মন মানসিকতার মানুষ? ভাবলেই ঘৃণায় টকবগে লাভা যেন বাড়ছে। রোশনের সময় লাগলো চারুর এমন রূঢ় রূপ গ্রহণ করতে। যখন অনুভূত হলো তখন নিজের বোধশক্তি যেন নিস্তেজ হয়ে গেল। মস্তিষ্ককে দখল করলো আত্মদাম্ভিকতা। নিজের অহমিকার পাঁচিলে কেউ আঘাত করবে, তাও এমন তুচ্ছ নারী। সহ্য করতে পারল না রোশন। হিতাহিত জ্ঞান হারিয়ে ওয়েটিং রুমের টেবিলের কাচের ফুলদানিটা চারুর মাথা বরাবর ছুড়ল, কিন্তু আক্রমণটা চারুর শরীর ছিল না। তার পূর্বেই তাকে আগলে ধরল শ্রাবণ। তার পিঠ বরাবর সজোরে ফুলদানিটা ভেঙে গুড়িয়ে পড়ল মাটিতে। মোটা কাচের আঘাতে পিঠ কেটে রক্তে ভিজে গেল শার্ট এবং কোট। আকস্মিক ঘটনা স্থবির চোখে তাকিয়ে রইল চারু। সাথে সাথে রোশনকে পাকড়াও করল গার্ডরা। পুলিশে খবর দিল রিসেপশন। শ্রাবণের সহিংস দৃষ্টি নিক্ষেপ হলো রোশনের উপর। রোশনের মুখখানা রক্তশূন্য হয়ে গেল। সেই দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে রোশনের ভেতরটাও কেঁপে উঠল। চারু সদ্বিদ ফিরে পেতেই সে বিভ্রান্ত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন? চারুর কণ্ঠ শুনতেই শ্রাবণের দৃষ্টি নরম হলো। মোলায়েম স্বরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছে। কিছুই ঠিক নেই। শ্রাবণের পিঠে বিশাল গভীর ক্ষত। ফুলদানিটা খুব ভারী ছিল। সেটা চারুর মাথায় লাগলে নির্ঘাত সাংঘাতিক কিছু হতে পারত। পুলিশ রোশনকে ধরে নিয়ে গেল। চার্জ বসালো অ্যাডেম টু মার্ডার আর হ্যারাসমেন্টের। শ্রাবণকে নিয়ে হাসপাতালে চলে এলো। মুহূর্তের জন্য তার দুনিয়াটা যেন নিঃস্ব লাগছিল। মনে হচ্ছিল শ্রাবণের যন্ত্রণা তার বুক কাঁপছে। হারানোর এই বিশ্রী ভয় তাকে গ্রাস করে ফেলল। কাকে হারানোর? শ্রাবণকে। শ্রাবণবিহীন জীবনটাকে সে কল্পনা করতে চায় না। জল্লাদের মধ্যে অনেক ত্রুটি থাকলেও এই জল্লাদটা কেবল তার। এটাই তো তার একমাত্র শান্তি। এই শান্তির জায়গাটা কেউ নিষ্ঠুরভাবে কেড়ে নিলে সে তো আমার সেই খড়কুটোর মতন হয়ে যাবে। তার জীবন কোনো রং আশা থাকবে না। চারু কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণ তার অশ্রু দেখছে। চারুর এই অশ্রুসিক্ত মুখখানা এতটা লাবণ্যময়ী কেন? এই অশ্রু তার জন্য বলে। গাঢ় স্বরে বলল,
তোমাকে খুব সুন্দর লাগছে চারুলতা। শ্রাবণকে বেড রেস্ট দেওয়া হয়েছে, সে বাসাতেই আছে। চারু অফিসে যাচ্ছে না, কাজগুলো সব ঘরে থেকে সে সামলে নিচ্ছে। ক্লায়েন্টের সাথে মিটিং, রিপোর্ট সবকিছুই তার দখলে। প্রজেক্টের কাজেও কোনো ত্রুটি রাখছে না। শ্রাবণ মুগ্ধ চোখে তাকে দেখছে। কাজে মগ্ন চারুকে বেশি লাবণ্যময় লাগে, নাকি কান্নারত চারুকে, নাকি রাগে রক্তিম চারুকে, নাকি তার স্পর্শে লজ্জায় কুকড়ে যাওয়া চারুকে? শ্রাবণ নির্ধারণ করতে পারল না। তবে সে জানে তার চারুলতার থেকে সুন্দরী নারী পৃথিবীতে নেই। বিকেলে স্যুপ এনে দেখা গেল শ্রাবণ গভীর ঘুমে আচ্ছন্ন। পেইন কমানোর ওষুধ দিয়েছে শ্রাবণকে। শরীরটা তাই দুর্বল, যখন তখন সে ঘুমিয়ে পড়ে। স্টিচের জায়গাটা পরিষ্কার করতে বলেছে ডাক্তার। ইনফেকশন হলেই ঝামেলা। সকালে একবার করেছে অবশ্য, এখন আরেকবার করে কাপড় বদলে দিতে হবে। কিন্তু ডাকতে ইচ্ছে করছে না শ্রাবণকে। বিকেলের মায়ার রোদ এসে পড়েছে শ্রাবণের শ্যামমুখী। পুরুষ মানুষের মধ্যে এতটা আকর্ষণ কেন লুকিয়ে রাখবে স্রষ্টা? চারু অনুভব করল সে চোখ সরাতে পারছে না। আকর্ষণ নাকি প্রেম আলাদা করতে পারল না চারু। তবে এতটুকু বুঝল তার স্বামীর থেকে মুগ্ধকর পুরুষ পৃথিবীতে নেই। এই মানুষটাকে হারালে চারু বাঁচবে কি করে? শ্রাবণের মাথার কাছটায় ঝুঁকে কপালের চুলগুলো সরিয়ে চুমু খেল হুট করে। সে সাথে তার চোখ ভিজে এলো। এই অশ্রুর স্পর্শ গালে পেতেই চোখ মেলল শ্রাবণ। উদ্ভ্রান্ত স্বরে শুধালো, কি হয়েছে, কাঁদছো কেন? চারু উত্তর দিতে পারল না। শ্রাবণকে এক প্রকার জড়িয়ে ধরল সে। শ্রাবণও তাকে আগলে ধরল। কান্না ভেজে মুখখানায় অজস্র চুমু আঁকল। তার স্পর্শ ঘন হতে লাগলো। চারুও বাধা দিল না, সে আসলে পারল না। সেও যেন শ্রাবণের ভালোবাসার স্রোতে ভাসতে চায়। তোমার এই কান্নারত ভঙ্গুর অবস্থা আমাকে পাগল করে দিচ্ছে। আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে নিজের মধ্যে মিশিয়ে ফেলতে। তুমি আমার কাছে, অথচ আমার মনে হচ্ছে তুমি আমার কাছে নেই। তোমাকে আরো গভীরভাবে পেতে ইচ্ছা করছে, আমার করে নিতে ইচ্ছে হচ্ছে। শ্রাবণের উন্মাদনায় সাড়া দিল যেন চারু। ভেতরের অবাধ্য ইচ্ছেগুলো ছাড়া দিয়ে বলল, আমি আপনাকে বোধহয় ভালোবেসেছি জল্লাদ। শ্রাবণ গভীর চোখে তাকে রইল চারুর দিকে। শির দ্বারা বেয়ে যেন উষ্ণ রক্তের স্রোত বয়ে গেল। ঠোঁটে অহংকারী হাসি উন্মোচিত হলো। চারুলতা শুধুই তার। আজ সকালটা হলো খুব আয়েশ করে। মিষ্টি কিছু স্মৃতিকে পুঞ্জীবিত করে ঘুম ভাঙল চারুর। সারা দেহ জুড়ে শ্রাবণের স্পর্শ। শ্রাবণ তখন ঘুমিয়ে। এক পলক তাকে দেখে উঠে পড়ল চারু। বারান্দায় ঝুলন্ত গাছে একটা অপরিচিত ফুল ফুটেছে। কাঁচা রোদে স্নান করে সেটাকে প্রচণ্ড স্নিগ্ধ লাগছে। হাত মুখ ধুয়ে গোসল সেরে নিজের জন্য এক কাপ চা বানালো চারু। সাথে খেলা কাজ করছেন। আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে, যদিও শ্রাবণ মুখ বাঁকাবে, তার এই বাঙালি খাবার ভালো লাগে না। তার জন্য একটু ফ্রাইড রাইস বানাবে চারু। চাল ডাল ধুয়ে মসুর দিয়ে খিচুড়ি বসালো চারু। এই ফাঁকে একটু স্ক্রল করলো ফেসবুক। তার মধ্যে একটা পোস্ট সামনে এলো। পুলিশের গাড়ি থেকে পালানোর সময় ট্রাকের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন রোশন ইসলাম। কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রইল চারু। রোশন মারা গেছে। পোস্টে খুব বিস্তারিত কিছু লেখা নেই, শুধু লেখা আছে, আজ রোশনকে কোর্টে চালান করার সময় সে পালানোর চেষ্টা করে, তখন অসাবধানতায় দুর্ঘটনার শিকার হয়, জায়গায় মৃত্যু। এতটা বাজে মৃত্যু রোশনের ভাগ্যে লেখা থাকবে ভাবেনি চারু। ঘৃণার রাগ জীবিত মানুষের ওপর থাকে, মৃত মানুষের প্রতি থাকে কেবল আফসোস। রোশনের ভাগ্য তাই হয়তো খারাপ। রোশনের মা মাঝে এসেছিলেন ছেলের হয়ে অনুরোধ করতে। শ্রাবণ বেশ বাজেভাবে তাকে অপমান করে বের করে দিয়েছে। তার জন্য আফসোস হচ্ছে চারুর। ছেলেকে তিনি ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন। দীর্ঘশ্বাস ফেলল চারুর। চাটা খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চায়ের থেকে অখাদ্য কিছুই নেই। গরম থাকলে সেই অনুভূতি থাকবে না, তাই ফেলে দিল চাটা। এমন সময় ডাক কানে এলো। চারুলতা। চারুর ঠোঁটে উকি দিল হাসি। ছুটে এলো সে। শ্রাবণ তাকে জড়িয়ে ধরে বলল, তুমি এভাবে না বলে চলে আসবে না তো? ঘুমোচ্ছিলাম তো, জ্বালাতে ইচ্ছে হলো না। শ্রাবণ হাতের বাঁধন শক্ত করল। সাথে খেলা আছে, অথচ তার কোনো ভাবাবেগ নেই। চারু তাগিদা দিয়ে বলল, আপনার কফি আর টোস্ট রেডি, খাবেন চলুন। আর আজ কিন্তু আমরা ডক্টরের কাছে যাব, মনে আছে? কথা শেষ হতে না হতেই শ্রাবণের ফোন ভাইব্রেট করলো। শ্রাবণ একবার দেখল, অচেনা নাম্বার। শ্রাবণ প্রথমে ধরল না, সে এখন চারুর সাথে ব্যস্ত। কাজের ফোন এখন ধরবে না সে। ফোনটা আবার বাজলো। তিনবারের বেলায় চারুই বলল, ধরুন না, জরুরি কিছু হতে পারে। সামনের সপ্তাহে আমাদের প্রজেক্ট ইনগ্রেশন। ফলে বাধ্য হয়ে ধরল শ্রাবণ। ওই পাশ থেকে একটা অচেনা নারী স্বর শুনতে পেল। শ্রাবণ স্যার, আমাকে চিনতে পারছেন? নির্জন গুদামঘর। বাইরের ঝলমলে রোদে ঢাকা পড়েছে কৃষ্ণমেঘের অতর্কিত হামলায়। বর্জ্যপাতের কঠিন শব্দ কানে ভেসে আসছে।
মনে হচ্ছে বিরাট এক দৈত্য ধরণীতে দাপিয়ে পড়বার পূর্বে হুঙ্কার ছাড়ছে। গুদাম ঘরে একটা উচ্চ ভোল্টের আলো জ্বলছে, কিন্তু পুরাতন হয়ে যাবার জন্য ক্ষণে ক্ষণে নিভে যাচ্ছে, আবার আলো জ্বলছে। টেবিলের একপাশে এক সুন্দরী রমণী বসা, লম্বাটে মুখ, টানা টানা চোখ, সাধারণ সুতির একটা শাড়ি পরিহিত। তার ঠিক বিপরীতে অনির্বাচনীয় গম্ভীর্য মুখ নিয়ে বসে আছে শ্রাবণ। তার হাত টেবিলের ওপর, তর্জনীর কোণ দিয়ে টেবিলের ওপর আঁকিবুকি করছে সে, দৃষ্টি নারীর উপর আবদ্ধ, সহিংস তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েটা হাসল, হাসিতে শ্লেষ, ক্ষণক্ষণে স্বরে বলল, স্যার কি বিরক্ত হলেন? আসলে আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এভাবে বিরক্ত করার জন্য, কিন্তু কি করব বলুন, টাকা পয়সা শেষ হয়ে গেলে আসলে করার কিছুই থাকে না। শ্রাবণের দৃষ্টি ধারালো হলো। মেয়েটা শুকনো ঢোক গিল, বুকের ভেতরটা ত্রাসে জর্জরিত হলেও প্রকাশ করল না সে, কারণ প্রকাশ করলেই মাঝে মাঝে দুঃসাধ্য কাজ করতে হয়। ভয় ত্রাসকে স্থান দেওয়া উচিত নয়। মেয়েটাকে তাই ভয়কে সরিয়ে খুব সহজ গলায় বলল, আমি জানি আপনার সাথে আমার ডিল মাত্র 2 লক্ষ টাকার হয়েছিল, কিন্তু তখন তো জানতাম না আমার জন্য আপনার জীবনে এতটা বিশাল পরিবর্তন ঘটবে। যদি জানতাম তাহলে এত ঠুনকো টাকা চাইতাম না। আর আমি তো আর কোটি কোটি টাকা চাচ্ছি না, মাত্র প্রতি মাসে 2 লক্ষ টাকা বেশ। আপনি চাইলে আরো দিতে পারেন, আমি জানি, কিন্তু আমি তো লোভী নই। দেখুন, এটা তো মানবেন, আজ আপনি আপনাকে স্ত্রী বিয়ে করেছে, সেখানে অনেকটা হাত আমারও। মানছি আমি যা করেছি তা টাকার বিনিময়, কিন্তু এটা তো মানবেন আমার চার্মটাই এমন যে রোশন বাধ্য হয়েছে আমার সাথে ইনভলভ হতে। ক্রেডিট তো আমার বদলে অন্যকে ঠিক করলে দেখা যেত প্ল্যান কাজই করতো না, টাকার তো লস হতো। সেটা ভেবেও আপনার উচিত আমাকে পুরস্কার দেওয়া। আমি কথা দিচ্ছি, মাসের শুরুতে টাকা পেয়ে গেলে আমি চুপ থাকবো। দেখুন, আপনার নাম্বার যেমন আমার কাছে আছে, আপনার ওয়াইফের নাম্বারও আছে, আমি কিন্তু তাকেও ফোন করতে পারি। ভাবুন, আমি যদি ফোন করে বলি সেদিন যা দেখেছিল সবটা বানোয়ার, কি হবে? আপনার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো অপশন নেই। কিন্তু শ্রাবণের কপালে শিরা ফুলে উঠেছে, মুখে অস্বাভাবিক কাঠিন্য ফুটে উঠল। জলগত গম্ভীর বলল, আমার স্ত্রী তোমার মিথ্যে কথা বিশ্বাস করবে কেন? পৃথিবীটা তো এমনই স্যার, মিথ্যের সাথে সত্য মিলিয়ে দিলে দেখবেন মিথ্যে লাগছে না। আর আপনিও একই কাজ করেছেন। আপনি নিজেকে সর্বকে নিয়ে একটা জটিল ফাঁদ ফেলেছেন, কোটেশনের পুরো নাটক রচনা করেছেন। সর্বকে দিয়ে রোশনকে ওদের কোম্পানি জব অফার পাঠিয়েছেন। রোশন গাধাটা এই জালে পা দিয়েছে, ওর উচ্চাকাঙ্ক্ষা ওকে বানিয়ে দিয়েছে সেই মাকড়সার শিকার যে ভেবেছিল সব সুতো তার হাতে, অথচ কাঠিটা তো অন্য কেউ নাড়ছিল। সর্বকে নিয়ে ওর অ্যাকাউন্টে টাকাটা আপনি পাঠিয়েছেন, কোটেশন লিখতেও আপনি করেছেন, বিনিময়ে সর্বকে এসে একটা স্যাটেল লাইফ গিফট করেছেন। রোশন বলদ ভেবেছে ওর চাল ধরা পড়েছে, অথচ এই চাল যে আপনি বুনেছেন। সেদিন আপনাকে বলেছিলেন রোশনকে যেন ক্লাব ইনভাইট করি। রোশন নিজের প্ল্যান সাকসেসফুল হবার আনন্দে ক্লাবে এসেছিল। আপনি চেয়েছিলেন যেন চারু সেখানে আসে এবং আমাদের একত্রে দেখে, যাতে সে যদি রোশনের মন ভুলানো কথায় তাকে ক্ষমা করে দেয়, যেন নিজেকে প্রতারণা করাকে ক্ষমা না করতে পারে। রোশনের মেজাজ সংযমে থাকে না। আপনি চাইছিলেন যে সে তার পাশবিক চিত্র চারুর সম্মুখে রাখে, সেটাই হয়েছিল। তারপর আপনার আর চারুর ছবি, সেগুলোও তো আপনি পরিকল্পনা করে রোশনের আম্মুকে পাঠিয়েছিলেন যেন একটা কাণ্ড ঘটে। রোশনকে বাঁচিয়ে রেখেছিলেন যেন সে সব হারিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটা ক্ষুধার্ত হায়না হয়ে যায়। আপনি চাইলেই রোশনকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু তখন রোশন চারুর সমবেদনা পেত। আপনি সেই সুযোগটাও রাখেননি। আপনার সত্য ভালোবাসায় তাহলে কি কপটতা নেই? তাহলে আমার মিথ্যেতেও সত্যের মিশ্রণ থাকতে পারে, তাই না? শ্রাবণ তার পাশে দাঁড়ানো কালো কোট পরা যুবককে ইশারা করলো। সে কঠিন স্বরে বলল, তোমার মোবাইলটা দাও রিধি। রিদি নামক নারী তার মোবাইলটা সামনে রাখলো, ব্যঙ্গ করে বলল, আমার কাছে সব প্রমাণ আছে, তাই আমার মোবাইল সিজ করে লাভ নেই।
আর যদি ভেবে থাকেন আমাকে রোশনের মতো সরিয়ে দিবেন তাহলে ভুল ভাবছেন। আমি সেই সুযোগ দিব না। আমি রুমমেটকে বলে এসেছি সে 10টা পর্যন্ত অপেক্ষা করবে, তারপর আমার মেশিন ডায়েরি করবে। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হৃদির দিকে। তার মুখভাব দেখে মস্তিষ্ক বোঝার উপায় নেই। শ্রাবণের সাথে থাকা যুবকটা 1000 টাকার 2টা বান্ডিল হৃদির সামনে রাখলো। টাকা দেখতেই তার লোভিষ্যত্ব উৎফুল্ল হয়ে উঠল, চোখ চকচক করছে। শ্রাবণ হিমেল কণ্ঠে বলল, আমার স্ত্রীর সামনে যাবার সাহস যেন না করা হয়। আপনি শুধু ভাত ফেলবেন স্যার, আমি কাক আপনার দাসী হয়ে থাকবো। বলেই দাঁড়ালো হৃদি। গদগদ স্বরে বলল, আসি স্যার। বেস্ট অফ লাক। হিমেল স্বরে বলল শ্রাবণ। হৃদি পাত্তা দিল না। তার মস্তিষ্ক এখন আকাশ কুসুম চিন্তায় ব্যস্ত। শ্রাবণের কথা শোনার সময় নেই। গুদাম থেকে বের হতেই সে তার রুমমেটকে ফোন করলো। এত শোনো, আমি আজ আসবো না, তুই ঘুমিয়ে যাস। হৃদি এখন ট্রেনে উঠবে, সোজা বাড়িতে যাবে। ঢাকায় আপাতত থাকাটা তার জন্য ঝুঁকিপূর্ণ। অনেকদিন যাবৎ নিজের বাসায় যাওয়া হয় না। এই অমানবিক ঢাকা শহরকে তার প্রয়োজন নেই। মাসের শুরুতেই টাকা পেলে কে কাজ করবে? সে জানে সে অনেক বড় গেম খেলেছে, কিন্তু ঝুঁকি ছাড়া জীবন চলে না। শ্রাবণ তার মোবাইলের সব ডকুমেন্ট ডিলিট করে দিয়েছে, কিন্তু সব ডকুমেন্ট তার গুগল ড্রাইভ আর ল্যাপটপে আছে। হৃদি সরাসরি গেল কমলাপুর রেল স্টেশনে। ট্রেন তার 2টার সময়। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যে কেউ দেখলেই বলবে সন্ধ্যা গড়িয়ে গেছে। ট্রেন এসেছে। দীর্ঘশ্বাস ফেলল হৃদি। ভীতির কুহলিকা কাটছে অবশেষে। শ্রাবণ তালুকদার এখন তাকে ধরতে পারবে না। ট্রেন থামলো ঈশ্বরদী স্টেশনে। সামনে ক্রসিং। 8 ঘন্টা দেরি হবে। বৃষ্টি ঝিমিয়ে এসেছে। ট্রেনে বসে থাকার থেকে যদি স্টেশনে ধোয়া তোলা চা খাওয়া যায় মন্দ হয় না। হৃদি টাকার ব্যাগ সমেত নামলো ট্রেন থেকে। আশেপাশে দেখলাম না, কোনো ঝামেলা নেই। স্টেশনের এক চাওয়ালার থেকে গরম চা খেলো সে। 100 লিচু কিনলো। বাড়িতে বহুদিন পর যাচ্ছি। বিশ্রামাগারে তখন কেউই নেই। ট্রেনে ওঠার আগে একটু ওয়াশরুমে গেল সে। ট্রেনের ওয়াশরুমে যেতে ভালো লাগে না, যাওয়ার মতন অবস্থা নেই। কিন্তু ওয়াশরুম থেকে আর বের হলো না হৃদি। 1.5 ঘন্টা পর তার লাশ বিশ্রামাগারের সোফায় আবিষ্কার করল স্টেশন মাস্টার। শরীরে বিন্দুমাত্র ক্ষত নেই। যে কেউ দেখলেই বলবে মেয়েটা ঘুমিয়ে আছে। বৃষ্টির বেগ বেড়েছে। বারান্দা ভিজে গেছে। গাছগুলো সতেজ লাগছে। চারুর পরনে জারুর রঙের শাড়ি। শাড়িটা শ্রাবণের দেওয়া। সকালে ফোন আসার পর মানুষটা বেরিয়ে গেছে, অথচ এখনো ফেরেনি। খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে। কত শখ করেছিল গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, মরিচের ভর্তা আর মুরগি ভুনা খাবে। একা একা খেতে ভালো লাগে। তখনই কলিং বেল বেজে উঠল। চারু ছুটে গেল দরজা খুলতেই। দরজা খুলতেই তার মন ভালো হয়ে উঠল, কিন্তু প্রকাশ না করে বলল, এত দেরি? আপনার ঔষধ আছে, দুপুরে ভুলে গিয়েছিলেন। শ্রাবণ হাসল। চারুর গা ভেজা, শাড়িটা শরীরে লেপটে আছে। শ্রাবণ নিজের কোটটা খুলে চারুর সামনে মিলিয়ে দিল। ধীর স্বরে বলল, এইভাবে আমাকে ওয়েলকাম করলে আমার ঘর থেকে বের হতে পারবো না। চারু নিজেকে লক্ষ্য করতেই কথাটার মর্মত্ব বুঝল। ফলে মেকি রাগেশ্বরে বলল, এত অসভ্য কেন আপনি? বাসে আপনাকে প্রথম দেখে যা ভেবেছিলাম সেটাই ঠিক ছিল। কিন্তু সেদিন তোমাকে দেখছিলাম না। আমি কিভাবে জানবো আপনি কখন কি করেন না করেন? আমি কি জানি? এই যে সকাল থেকে হাওয়া, গিয়েছিলেন কোথায় শুনি? শ্রাবণ দুষ্টু হেসে চারুর ঠোঁটে আলতো চুমু এঁকে বলল, অনেকটা হলো জেরা, এবারে ক্ষুধার্ত প্রাণকে একটু খাবার দাও। ক্ষুধা লেগেছে চারুলতা। চারু তাকে শাসানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, অথচ সব গলে গেল। বেচারা অসুস্থ। এই অসুস্থতা তার সাথে রাগারাগি করা ঠিক হবে না। তার রাগগুলো তুলে রাখল। সুস্থ হলেই হিসেব বুঝে নেবে। বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু আর্দ্র ভাবটা কাটেনি। বিকেল হয়ে এসেছে। সূর্যের তেজ নেই। হিমেল হাওয়ায় পাথরকুচি গাছটা দুলছে। শ্রাবণ ফোনে কথা বলছিল। নিজের জন্য গরম চা আর শ্রাবণের জন্য কালো কফি বানিয়ে আনলো। শ্রাবণের ঠোঁটে হাসি। হাসির শোধাতেই বলল, একটা ডিল খুব যন্ত্রণা করছিল, অবশেষে ফাইনাল হলো। চারু ঘাটালো না। শ্রাবণের সাথে বিয়ের পর সে জানতে পেরেছে তার কোম্পানি একটা নয়, সে তার নানার নামের কোম্পানিটা প্রাইমারির সেকেন্ড হোল্ডার। চারু চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা, আপনি আপনার বাবার সাথে সম্পর্ক রাখেননি তাই না? শ্রাবণের হাসি মিলিয়ে গেল। তার দৃষ্টি এখন আকাশপানে। বাইরের রক্তিম আকাশ দিয়ে তার চোখের দৃষ্টি মিশে রইল। চারু ম্লান স্বরে শুধালো, আপনি না চাইলে আমি আর শুধাবো না। কিছু স্মৃতি খুব যন্ত্রণা দেয়, আমি সেগুলোকে বুকে আগলে রাখি না। আমার শৈশবটাও তেমন। আমার শৈশবটা খুব তিক্ত। আমার নামক পুরুষটাও সেই তিক্ত স্মৃতির একটা অংশ। তাই সেই স্মৃতিগুলোর সাথে আমি তাকে ভুলে গেছি। আশা করি তুমি আমাকে এ নিয়ে আর প্রশ্ন করবে না।
চারুলতা, এই পৃথিবীতে তুমি আমার আর আমি তোমার, এটুকু সত্যি নিয়ে থাকা কি খুব কঠিন? চারুর মনে হলো সে ভীষণভাবে আঘাত করে বসেছে শ্রাবণকে, অথচ তার এমন কোনো উদ্দেশ্যই ছিল না। শ্রাবণ আর সেখানে দাঁড়ালো না, সে ঘরের ভেতরে চলে গেল। চারু দাঁড়িয়ে রইল। মুগ্ধকর পরিবেশটা যেন হুট করে গুমোট হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়াটাও দায়ী। নিজের স্টাডি রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে শ্রাবণ। চারপাশটা নীরব। তার বসুন্ধরার এই বিশাল প্রস্তর ঘেরা বাড়িটাতে আধার হয় কালচে নিকষ। মানুষ মাত্র দুজন, তাই নীরবতাটা আরও ঘন। শ্রাবণ সেই আধারে তাকিয়ে আছে, মনটা বড্ড অশান্ত, তিক্ত। হাতে স্কচ হুইস্কির গ্লাস। সে মদ্যপান করে কালে ভাদ্রে। আজ তেমনই একটা দিন। পৃথিবীতে খুব কম সন্তান হবে যে তার বাবাকে ঘৃণা করে। সেই ঘৃণার অংশটাকেই আজ চেপে ধরেছে চারুলতা। চারুলতা কাজটা ঠিক করেনি। এখন এই যন্ত্রণার স্মৃতিগুলো মাথায় চড়ে বসেছে। বদ্ধ খোলস ছেড়ে নিজেকে উন্মুক্ত করে তুলেছে শ্রাবণের সম্মুখে। কালো আধারে তাকিয়ে গম্ভীর স্বরে শোকোক্তি করল। আধারকে কখনো জিজ্ঞেস করতে হয় না সে এতটা নিস্তব্ধ। কৃষ্ণ কেন? স্রষ্টা থেকে এমনটাই বানিয়েছে। আজ মজবুত প্রস্তর হৃদয়ের মানুষের পেছনে একটি শিশুর দুঃস্বপ্নে ভরা শৈশব আছে। সেটা খুব নোংরা, বিশ্রী, বিভৎস। তুমি সইতে পারবে না চারুলতা? শ্রাবণের শৈশবটা গতানুগতিক কখনোই ছিল না। আর্থিক অভাব সে কখনোই বোধ করেনি। অভাব ছিল তো শুধু একটা সুস্থ পরিবেশের। শ্রাবণের বাবা মার সম্পর্কটা আর ৫-১০টা দম্পতির মতন ছিল না। শ্রাবণের মা প্রেমে মত্ত হয়ে বিয়ে করেছিল শ্রাবণের বাবাকে, কিন্তু সে মানুষটার কাছে কেবল প্রাধান্য পেয়েছিল তার অর্থ। শ্রাবণের নানা বিত্তবান ছিলেন, সেই সুবাদে অর্থের মালিক ছিলেন শ্রাবণের মা। একজন ভালোবাসা পিপাসু, আরেকজন অর্থলোভী। একটা সময় প্রয়োজন ফুরিয়ে গেল যেন। শ্রাবণের বাবার ভালোবাসা মলিন হতে লাগলো। অন্যদিকে শ্রাবণের মার ভালোবাসা পাবার জন্য উন্মাদ হয়ে উঠলেন। যখন তিনি বুঝতে পারলেন তার স্বামী তাকে কখনোই ভালোবাসেনি, তখন জীবন থেকে সব মায়া ফুরিয়ে গেল যেন। তার উন্মাদনা তীব্র হলো, তবে বাঁচার জন্য নয়, বরং মৃত্যুর মাদকতা। তিনি নিজ হাতে নিজেকে খুন করলেন তার স্বামীর প্রেয়সীকে। স্বামীকে এই যন্ত্রণা দেবার ক্ষুদ্র প্রচেষ্টা ছিল যেন। যখন তাতেও শান্তি মিলল না, তিনি ঠিক করলেন তিনি আত্মহত্যা করবেন। নিজের ছেলেকেও সেই নাশকতায় সামিল করলেন। সে তো শ্রাবণের নানা তাকে সঠিক সময় আটকেছিলেন, নয়তো শ্রাবণের দুধের মধ্যে বিষ মিশিয়ে তাকে মারতে চেয়েছিলেন শ্রাবণের মা। এই সুযোগে শ্রাবণের মাকে পাগল সাব্যস্ত করে পাগলাগারদে পাঠালেন শ্রাবণের বাবা। তারপর তিনি দেশ ছাড়েন, নতুন করে বিয়ে করেন। এদিকে শ্রাবণের ঠাঁই হয় নানা বাড়িতে অযাচিত সদস্য হিসেবে। ছোট্ট শ্রাবণ সচক্ষে মায়ের হিংস্র রূপখানা দেখছিল। নিজ চোখে দেখেছিল মায়ের সেই অসহায় আকুতি, তার উন্মত্ত ভালোবাসার ফল আর বিশ্রী পরিণতি। শ্রাবণের মা পাগলখানায় আত্মহত্যা করেন। শ্রাবণ তার বাবাকে ঘৃণা করে, তাই তার জীবনের প্রথম হত্যাটাও ছিল তার বাবা। শ্রাবণের মতে সেই লোকের বাঁচার কোনো অধিকার নেই। এই পৃথিবীতে ভালো মানুষের নরকিটের জায়গা এখানে নেই। শ্রাবণের এই আধারের জীবনে চারো একদলা উষ্ণ কিরণ, যাকে শ্রাবণ নিজের মধ্যে আটকে রাখতে চায়, যার কোলে মাথা রেখে নিজের তিক্ত স্মৃতি ভুলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। চারুর শুভ্রতায় শ্রাবণ ভুলে যায় তার জীবনের সব পাপ। তার জীবনের এখন একটাই কেন্দ্র, তা হলো চারু আর তার চারুলতা। তার জন্য নোংরা হতেও দ্বিধা নেই। স্মৃতির তিক্তটা কাটলো যখন চারুর স্বর কানে এলো। পেছনে তাকালো শ্রাবণ। চারু একবার হাতের গ্লাসটা দেখে চোখ কুচকাল, তারপর এগিয়ে এসে গ্লাসটা ফেলে দিল চোখের পলকে। কড়া স্বরে বলল, আর কখনো যেন এগুলো খেতে না দেখি। শ্রাবণ হাসলো যেন, মাপা অস্পষ্ট হাসি। চারু তাকে নিজের দিকে ফিরিয়ে বলল, আমি কখনো আপনার অতীতের কথা জিজ্ঞেস করব না। আমার কাছে সেগুলোর কোনো দাম নেই। আমার কাছে অতীত জানার থেকে আপনার সাথে ভবিষ্যৎটা দেখা বেশি মূল্যবান। আই এম সরি। তুমি কখনো আমার কাছে ক্ষমা চাইবে না চারুলতা, আমার ভালো লাগে না। আমি যখন তোমার, আমার বিষাক্ত অতীতে তোমার, কিন্তু সেই অতীতটা তোমার উজ্জ্বলতাকে মলিন করে দেবে। আমার চারুলতাকে উজ্জ্বলই মানে। তুমি উষা কিরণ আমার নিকশ কালো জীবনে, তুমি উষা কিরণ আমার নিকশ কালো জীবনে। মনে থাকবে? থাকবে। বলেই চারু জড়িয়ে ধরল শ্রাবণকে। শ্রাবণের বাহু বেষ্টনীতে আবদ্ধ করল থাকে, মিশিয়ে ফেলল নিজের বলিষ্ঠ বুকের মাঝে। গাম্ভীর্যের বলয়টা অক্ষত রেখে গাঢ়স্বরে বলল, কখনো যদি জানতে পারো আমি খুব খারাপ, আমাকে ঘৃণা করো না চারুলতা। মনে রাখবে, আমি পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষটা হতে পারি তোমার জন্য।